আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা একটা বিশেষ ধরনের বন্ধন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে এক ধরনের সমযোজী বন্ধন, কিন্তু এই বন্ধনটার স্পেশালিটি হচ্ছে নর্মালি সমযোজী বন্ধনগুলোতে তোমার দুইটা অ্যাটম একটি করে ইলেকট্রন সাপ্লাইয়ের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে, কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধনের যে দুইটা ইলেকট্রন লাগবে সেই দুইটা ইলেকট্রন একটা অ্যাটম সাপ্লাই দিবে, দেওয়ার পরে বন্ধনটা তৈরি হবে এবং পরবর্তীতে ওই দুইটা ইলেকট্রনকে তোমার দুইটা অ্যাটম সমানভাবে শেয়ার করবে। ঠিক আছে, খেয়াল করো, দেখো, ধরো যে তোমার কাছে এ অ্যাটম এ অ্যাটমের কাছে তোমার হচ্ছে অতিরিক্ত দুইটা ইলেকট্রন আছে বা লোন পেয়ার ইলেকট্রন আছে, আর বি অ্যাটমের কাছে কোনো ইলেকট্রন নাই। তো এখন ঘটনা হচ্ছে যে এরা যদি বন্ধনে অংশগ্রহণ করতে চায়, একটা বন্ধনে বেসিক্যালি দুইটা ইলেকট্রন লাগবে, এই দুইটা ইলেকট্রনের সাপ্লাই দিবে হচ্ছে এ অ্যাটম, আর এখানে বি অ্যাটম কোনো ইলেকট্রন সাপ্লাই দিবে না, কোনো ইলেকট্রনের সাপ্লাই দিবে না। এ এবং বি এর মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে, এখানে আমি বন্ধনটাকে তীর চিহ্ন দ্বারা বুঝাইলাম, কারণ এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। বি অ্যাটম কোনো ইলেকট্রন সাপ্লাই না দিয়েও ও একটা বন্ধনে অংশগ্রহণ করছে, বন্ধনের দুইটা ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে এ অ্যাটম, এই এ অ্যাটমকে আমরা বলবো হচ্ছে দাতা পরমাণু। বি অ্যাটম বন্ধনে অংশগ্রহণ করছে কিন্তু সে বন্ধনে কোনো ইলেকট্রন সাপ্লাই দেয় নাই, তাই এটাকে আমরা বলবো হচ্ছে গ্রহীতা পরমাণু। গ্রহীতা পরমাণু বন্ধন হয়ে যাওয়ার পর এখানে যে দুইটা ইলেকট্রন থাকবে সেই দুইটা ইলেকট্রনের দাবিদার হবে হচ্ছে এ অ্যাটম এবং বি অ্যাটম, দুইটা উভয়। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের সমযোজী বন্ধন, যেখানে শুধুমাত্র একটা অ্যাটম দুইটা ইলেকট্রনের সাপ্লাই দাতা হিসেবে কাজ করে, কিন্তু বন্ধনের পরে দুইটা ইলেকট্রনকে দুইটা অ্যাটম সমানভাবে শেয়ার করে। এই ধরনের বন্ধনকে আমরা বলছি হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে একটা জিনিস খেয়াল করো, সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আমরা যদি বেশ কিছু কথা লিখি। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন এটা হচ্ছে এক ধরনের সমযোজী বন্ধন। দ্বিতীয় কথা হচ্ছে এখানে তোমার দুইটা ইলেকট্রনের সাপ্লাই দিবে একটা পরমাণু, যেটাকে আমরা বলতেছি হলো দাতা পরমাণু। দাতা পরমাণুকে আমরা চাইলে লিগ্যান্ডও বলতে পারবো। দাতা পরমাণু থাকবে এবং এর সাথে তোমার থাকবে হচ্ছে একটা গ্রহীতা পরমাণু। গ্রহীতা পরমাণু গ্রহীতা পরমাণু সাধারণত ইলেকট্রনের ঘাটতি থাকবে, আর এই দাতা পরমাণু হিসেবে বেসিক্যালি যারা কাজ করবে তারা হচ্ছে লিগ্যান্ড। নতুন একটা টার্ম চলে আসছে লিগ্যান্ড। লিগ্যান্ড হচ্ছে ওই সকল রাসায়নিক সত্তা যাদের মধ্যে তোমার মুক্তজোড় ইলেকট্রন থাকবে, অথবা ওই আয়নের মধ্যে বা এমন কোনো আয়ন থাকবে বা এমন কোনো যৌগ থাকবে বা এমন কোনো রাসায়নিক সত্তা থাকবে যেখানে হচ্ছে ঋণাত্মক চার্জ থাকবে। খুব সহজ করে আমি যদি বলি, লিগ্যান্ড হচ্ছে এমন এক ধরনের রাসায়নিক সত্তা যেটা তোমার দুইটা ইলেকট্রন সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা রাখে। দুইটা ইলেকট্রন সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো দুইটা ইলেকট্রন সাপ্লাই দিতে পারে এরকম তোমার রাসায়নিক সত্তা হচ্ছে যারা নিজে সরাসরি ঋণাত্মক চার্জ যুক্ত মূলক অথবা তোমার মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট যৌগ। মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট। এবার একটু খেয়াল করো, ধরো আমি তোমাকে বললাম যে H2O পানির কেন্দ্রীয় মৌল অক্সিজেন, যেখানে তোমার লোন পেয়ার ইলেকট্রন থাকে 2 জোড়া। তারপরে আমরা যদি অ্যামোনিয়া নিয়ে কাজ করি, অ্যামোনিয়া নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে। তারপরে তোমার হচ্ছে এরকম CO, এটার লোন পেয়ার ইলেকট্রন আছে। তারপরে তোমার হচ্ছে এখানে থাকবে হচ্ছে NO। খেয়াল করো, এইগুলো হচ্ছে প্রশম লিগ্যান্ড হিসেবে কাজ করে, যাদের সরাসরি কোনো নেগেটিভ চার্জ নাই, কিন্তু তবুও এরা হচ্ছে ইলেকট্রনের সাপ্লাই দিতে পারে লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে। ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে ইলেকট্রনের সাপ্লাই দিতে পারে। যদি লিগ্যান্ড রূপে তোমার হচ্ছে পানি লিগ্যান্ড রূপে কাজ করে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকুয়া। লিগ্যান্ড রূপে যদি কখনো অ্যামোনিয়া কাজ করে, তাহলে এটার নাম হবে হচ্ছে অ্যামিন। লিগ্যান্ড রূপে CO যদি কখনো কাজ করে, তাহলে এটার নাম বলবো আমরা হচ্ছে কার্বনিল।
এটার নাম হবে কার্বনিল। আর যদি কখনো লিগ্যান্ড রূপে এনও কাজ করে তাহলে এটার নাম বলবো আমরা হচ্ছে নাইট্রোসিল। সন্নিবেশ সমযোজী বন্ধনে তোমার লিগ্যান্ড লাগবে, এবং শুধু লিগ্যান্ড থাকলেই হবে না, ইলেকট্রন গ্রহণ করার মতো তোমার এরকম ক্যাপাবল কোনো রাসায়নিক সত্তাও থাকতে হবে। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা ব্যাপারটা চলো ক্লিয়ার করি। খেয়াল করো, ধরো আমরা নিলাম হচ্ছে NH3। NH3 এখানে তোমার নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, এবং এর সাথে ধরো আমরা H+ এর বন্ধন তৈরি করতে পারছি। H+ এ ইলেকট্রনের ঘাটতি আছে, আর NH3 এখানে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন আছে। একটা বন্ধনে দুইটা ইলেকট্রন লাগবে, এখানে যদি বন্ধন তৈরি করতে চাই এই দুইটা ইলেকট্রনের সাপ্লাই দিবে হচ্ছে নাইট্রোজেনের সেই লোন পেয়ার ইলেকট্রন যুগল। এই যে নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন যুগল সেই H+ এর দিকে পুশ করবে, করার মাধ্যমে একটা বন্ধন তৈরি করবে। তো বন্ধনটা কিভাবে তৈরি হবে দেখো, এটা নাইট্রোজেন, 3 থেকে 3টা ছিল হচ্ছে হাইড্রোজেন, এই 3টা হাইড্রোজেন সমযোজী বন্ধনে ছিল। আর নতুন করে একটা বন্ধন তৈরি হলো নাইট্রোজেন এবং H+ আয়নের মধ্যে, যেটা আমাদের হচ্ছে স্পেশাল ধরনের বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। এই সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাবো। এখানে ছিল একটা হাইড্রোজেন, তারপরে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এই সম্পূর্ণ জিনিসটা মিলে উৎপন্ন করছে হচ্ছে NH4+, এই জন্য এটাকে আমরা উপরে দিয়ে দিলাম হচ্ছে প্লাস। এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে আগের যে 3টা বন্ধন ছিল এই 3টা বন্ধন হচ্ছে সমযোজী, আর নতুন করে H+ এর সাথে যে বন্ধনটা তৈরি হয়েছে এই বন্ধনটা কিন্তু হচ্ছে সন্নিবেশ সমযোজী, ঠিক আছে। আমরা আরো একটা এক্সাম্পলের সাহায্যে ক্লিয়ার করছি। ধরো তোমাকে আমি বললাম হচ্ছে BF3, এইটার সাথে বিক্রিয়া দিলাম হচ্ছে ফ্লোরাইড আয়নকে। বোরন ট্রাই ফ্লোরাইডের সাথে যখন ফ্লোরাইড আয়ন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে BF4-। এখন এই বিক্রিয়াটা কিভাবে হয় দেখো, আমরা বোরনকে নিয়ে নিচ্ছি, বোরনের 3 দিকে 3টে আছে হচ্ছে ফ্লোরিন। খেয়াল করো তো, বোরনের নিজের ইলেকট্রন ভাইয়া হচ্ছে 3টা, আর তোমার 3টা ফ্লোরিনের কাছ থেকে 3টা ইলেকট্রন শেয়ার পাইছে। তো এই মুহূর্তে বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টা? 6টা। 2টা ইলেকট্রনের ঘাটতি আছে। এই 2টা ইলেকট্রনের ঘাটতি থাকার কারণে ফ্লোরাইড আয়ন 2টা ইলেকট্রন এই বোরনের দিকে পুশ করবে। পুশ করার ফলে তোমার নতুন একটা বন্ধন হচ্ছে, এই বন্ধনটাকে আমরা বলছি সন্নিবেশ সমযোজী বন্ধন। উৎপন্ন হবে কি দেখো, বোরন, ঠিক আছে, 3 দিকে 3টা ফ্লোরিন ছিল, এই ফ্লোরিনগুলো তোমার বেসিক্যালি সমযোজী বন্ধনে আছে। আর নতুন করে ফ্লোরাইড আয়নের সাথে বোরনের যে বন্ধনটা হচ্ছে এই বন্ধনটা হচ্ছে সন্নিবেশ সমযোজী, যেটাকে আমরা হচ্ছে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। ওভারঅল এই অংশটুকু ঋণাত্মক চার্জ হিসেবে কাজ করবে, তাই মাথার উপর আমরা মাইনাস দিয়ে দিলাম। চলো আমরা আরো কিছু উদাহরণ নিয়ে নিচ্ছি। তোমাদের প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে NH3 তীর চিহ্ন BF3 এদের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, সেটা এক্সপ্লেন করতে হবে। তো এইটার জন্য কি করবা তোমরা, প্রথমে দেখো, তোমরা তো নিশ্চয়ই দেখে আসলে একটু আগে যে BF3 বোরন ট্রাইফ্লোরাইডের বোরন, এটা হচ্ছে ইলেকট্রনের ঘাটতি ফিল করছে, কারণ বোরনের নিজের ইলেকট্রন 3টা, শেয়ার পাইছে 3টা 6টা। এই ধরনের যৌগকে আমরা বলি অষ্টক সংকোচিত কম্পাউন্ড, বা এটা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। এটা 2টা ইলেকট্রন নেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। আবার এখানে যখন আমরা অ্যামোনিয়া নিয়ে কাজ করব, অ্যামোনিয়ার নাইট্রোজেনের একটি লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রন সে BF3 বোরনের যেখানে ঘাটতি আছে ইলেকট্রন যে অরবিটালে, সেখানে সে ইলেকট্রনটা পুশ করবে, এবং ইলেকট্রন পুশ করার মাধ্যমে এখানে একটা বন্ধন তৈরি হবে, যে বন্ধনটাকে আমরা বলছি হলো সন্নিবেশ সমযোজী বন্ধন। এখানে NH3 এই যৌগটা হচ্ছে তোমার দাতা পরমাণু, এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড, আর BF3 এটা ইলেকট্রন গ্রহণ করতেছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে গ্রহীতা পরমাণু, ঠিক আছে। আমার মনে হয় ব্যাপারটা বুঝাইতে পারছি। এইবারে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, তোমাকে একটা নির্দিষ্ট যৌগ দেওয়া থাকবে এবং বলা হবে যে এই যৌগে মোট কত ধরনের বন্ধন আছে সেটা বের করো। তো খাতায় হেডিং দাও যে একটা নির্দিষ্ট যৌগে মোট কত ধরনের বন্ধন থাকে সেটা বের করার যে নিয়ম, সেই নিয়মটা নিয়ে আমরা ডিসকাস করব। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, তোমাকে বলা হবে পরীক্ষায় অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে মোট কত ধরনের বন্ধন আছে সেটা তোমরা হচ্ছে খুঁজে বের করো। এটা জানার জন্য প্রথমে আমি তোমাদের একটা বেসিক কথা বলতেছি।
যদি কখনো প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে বন্ধন তৈরি হয় তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে ভাই আয়নিক বন্ধন। প্লাস এবং মাইনাস চার্জের মধ্যে যদি কখনো বন্ধন তৈরি হয় তাহলে এটাকে আমরা কি বলবো? আয়নিক বন্ধন। দুইটা অ্যাটম যদি সমান সংখ্যক ইলেকট্রন শেয়ার দেয়, এ এবং বি, এ একটা ইলেকট্রন শেয়ার দিল, আবার বি একটা ইলেকট্রন শেয়ার দিল, দিয়ে তোমার বন্ধন তৈরি করলো হচ্ছে এ বি, এই ধরনের বিষয়টাকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন, রাইট? সমযোজী বন্ধন। এবার একটু লক্ষ্য করো তো, যদি তোমার এ অ্যাটম দুইটা ইলেকট্রনের সাপ্লাই দেয় আর বি অ্যাটম কোনো ইলেকট্রনের সাপ্লাই দেয় নাই, তাহলে এই বন্ধনটাকে আমরা কি বলছিলাম? এ তীর চিহ্ন বি, এটাকে আমরা বলবো হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাই তোমরা একটা যৌগে যে বিভিন্ন ধরনের বন্ধন থাকে এই জিনিসটা বের করতে পারবা। চলো আমরা আমাদের প্রশ্ন নিয়ে এবার আলোচনা করি। NH4Cl কিভাবে তৈরি হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, এইটা তোমাদের প্রথমে বুঝতে হবে। এটা তিনটা ধাপে তৈরি হয়। ধাপ 1, প্রথমে নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 5টা, এর মধ্যে 2টা ইলেকট্রন জোর বেঁধে আছে, এটা মুক্ত জোর, আর বাকি 3টা ইলেকট্রন সিঙ্গেল অবস্থায় রয়েছে। এই জন্য আমরা নাইট্রোজেনের হাতও কিন্তু 3টা ধরি। তো এই 3টা ইলেকট্রনের সাথে হাইড্রোজেনের 3টা ইলেকট্রন যখন যুক্ত হয়ে যাবে তখন আমাদের উৎপন্ন হবে হচ্ছে NH3। বিষয়টা দেখতে হবে এরকম, নাইট্রোজেনের মাথার উপর লন পেয়ার ইলেকট্রন থাকলো, আমরা 3টা হাত দিয়ে দিলাম, 3টা হাতে 3টা হচ্ছে হাইড্রোজেন যুক্ত করলাম। হাতগুলো হচ্ছে বন্ধন, একটা করে বন্ধনে ইলেকট্রন আছে হচ্ছে 2টা। এখানে একটি করে ইলেকট্রন হচ্ছে তোমার ভাই নাইট্রোজেনের, আর একটা করে ইলেকট্রন শেয়ার পাইছে হচ্ছে ভাই হাইড্রোজেন। ঠিক আছে, এখানে যে প্রথম 3টা বন্ধন পাইলাম এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে প্রথম ধাপ 1 যে বন্ধনটা তৈরি হয়েছে এটা কি বন্ধন? এটা পাইছে হচ্ছে সমযোজী, লিখে রাখলাম আমরা এটা সম। এরপরে ধাপ 2, ধাপ 2 এ কি হবে দেখো, যে NH3টা উৎপন্ন হয়েছে এর সাথে যুক্ত হবে হচ্ছে H+। NH3 এই যে নাইট্রোজেনের মুক্ত জোর ইলেকট্রন সেই H+ এর দিকে পুশ করবে, 2টা ইলেকট্রনের সাপ্লাই এই মুহূর্তে দিচ্ছে শুধুমাত্র নাইট্রোজেন অ্যাটম। তাহলে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম আয়ন NH4+। এই মুহূর্তে যে বন্ধনটা তৈরি হয়েছে ভাই এটা হচ্ছে তোমার সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। এবার ধাপ 3 এ দেখো, ধাপ 3 এখানে তোমার NH4+ যেটা আমরা দ্বিতীয় ভাবে প্রস্তুত করছি এর সাথে যুক্ত হবে একটা ঋণাত্মক চার্জ Cl- যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে NH4Cl, যেটাকে আমরা বলছি অ্যামোনিয়াম ক্লোরাইড। এই বন্ধনটা কিন্তু আয়নিক, কারণ এখানে প্লাস এবং মাইনাসের মধ্যে সম্পর্কটা তৈরি হয়েছে। এটা হচ্ছে আয়নিক বন্ধন। এবং আজকের লেকচারের সর্বশেষ যে উদাহরণটা আমি তোমাদের জন্য রাখছি সেটা হচ্ছে KBF4 মাইনাস না KBF4। এটা একটা রাসায়নিক সত্তা বা এটা একটা যৌগ। এই যৌগে মোট কত ধরনের বন্ধন আছে তোমাদের খুঁজে বের করতে হবে। আমি বলে দিচ্ছি এখানেও 3 ধরনের বন্ধন আছে, তোমরা একটু নিজেরা চেষ্টা করো। দেখো প্রথমে এই যৌগটা কিভাবে তৈরি হয়। আমরা যদি স্টেপ 1 এ যাই, দেখবা একটা বোরন, এর সাথে 3টা ফ্লোরিন যুক্ত হয়েছে, হয়ে উৎপন্ন করছে BF3। বোরনের 3টা ইলেকট্রন এবং ফ্লোরাইডের 3টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয়েছে এটা হচ্ছে সমযোজী বন্ধন। তাহলে প্রথমে 3টা বন্ধন পাইলাম সমযোজী বন্ধন। তো এখানে যে বন্ধনগুলো তৈরি হয়েছে ভাই এটা সমযোজী। ঠিক আছে, এবার স্টেপ 2 এ আমরা গেলাম। স্টেপ 2 তে দেখবা যে BF3 এর সাথে যুক্ত হবে হচ্ছে F-। কেন যুক্ত হবে? কারণ এখানে ফ্লোরাইডের ইলেকট্রন বেশি আছে আর বোরনের ইলেকট্রনের ঘাটতি আছে, 2টা ইলেকট্রনের সাপ্লাই দিবে হচ্ছে ফ্লোরাইড, যেটা আগে এক্সপ্লেন করা হয়ে গেছে। উৎপন্ন হবে BF4-। এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। সন্নিবেশ। এবং স্টেপ 3 তে যদি আমি যাই তোমরা দেখবা স্টেপ 3 তে তোমার পটাশিয়াম প্লাসের সাথে যুক্ত হবে হচ্ছে BF4-। এবং আলটিমেটলি যে যৌগটা আমরা পাবো সেটা হচ্ছে
সেটা হচ্ছে তোমার KBF4। এই মুহূর্তে যে বন্ধনটা তৈরি হয়েছে ভাই সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক আমার মনে হয় ব্যাপারটা বোঝাইতে পারছি। তো আজকের আলোচনার বিষয় ছিল যে সন্নিবেশ সমযোজী বন্ধন কি এবং একটা যৌগে মোট কত ধরনের বন্ধন থাকতে পারে। দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।